যে ২১ বছর বয়স সীমা যে করা, মানে রাজনীতিতে আসার জন্য বা এমপি নির্বাচন করার জন্য, বা এই প্রস্তাব যে করা, এটাও আসলে একটা বিশেষ গ্রুপের পরামর্শেই এটা করা হচ্ছে কিনা? হোয়াট ইজ ইট? তা আমি এই প্রস্তাবটা কিন্তু আমাদের সুপারিশমালায় নেই। আপনি লক্ষ্য করবেন, এটা হলো সংবিধান সংশোধন প্রস্তাবের মধ্যে কমিশন, আপনি তাদেরকে জিজ্ঞেস করতে হবে। আর আমি একটা কথা সুস্পষ্ট করতে চাই, আমরা যে সুপারিশমালাগুলো প্রস্তুত করেছি এতে কারো কোনো প্রভাব ছিল না। আমরা সম্পূর্ণ স্বাধীনভাবে আমাদের বিবেক বুদ্ধি বিবেচনা খরচ করে এবং ব্যাপক জনগোষ্ঠীর সাথে আলাপ আলোচনা করে তাদের মতামতের ভিত্তিতে আমরা এগুলো প্রণয়ন করেছি। সরকারের কিংবা কারোই কোনো রকম প্রভাব ছিল না, আমি এটা সুস্পষ্টভাবে বলতে চাই। এবং আমি আরো বলতে চাই, আমি একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, আমি জীবনে বহু কিছু করেছি। আপনি যেই দেশে আছেন সেই দেশেও আমি শিক্ষকতা করেছেন লম্বা সময়। আমি নেসাতে কাজ করেছি, আমি আরো বহু কিছু করেছি। কিন্তু এই কাজটা ছিল, এই কমিশনের প্রধান হওয়া, এটা ছিল আমার জীবনের সবচেয়ে বড় অ্যাসাইনমেন্ট। এবং এই অ্যাসাইনমেন্টটা, কারণ এটা খুব কম লোকের জীবনে ভাগ্য জুটে যে একটা জাতির নির্বাচন ব্যবস্থাকে পরিচালিত করা, একটা গণতান্ত্রিক ব্যবস্থাকে কার্যকর করা। এটা আমি তো মনে করি, এবং আমার কমিশনের সদস্যরাও, এটা তাদের জন্য একটা অভূতপূর্ব সুযোগ জীবনে, একটা বিরাট। তো আমরা সেইভাবেই এগুলো প্রণয়ন করার চেষ্টা করেছি এবং আমাদের ভবিষ্যৎ বংশধরদের কথা চিন্তা করে, যারা আমাদের যারা আত্মত্যাগ করেছে, যারা চরম আত্মত্যাগ করেছে, তাদের রক্ত যেন বৃথা না যায়, সেই জন্যই আমরা করেছি। কারো স্বার্থ নয়, কারো জন্য বিশেষ বিবেচনা নয়। ডেফিনেটলি আমি আপনাকে মানে চিনি বা ফলো করি, সেটা প্রায় ৩০ বছর ধরে। আমি দেখেছি যে আপনারা কত ভাবে রাজনৈতিক দলগুলোকে, আজকের বিএনপি, গতকালের আওয়ামী লীগ, তাদেরকে কত ভাবে কত কিছু আপনারা সাজেশন দিতে চেয়েছেন, সুপারিশ করেছেন, এবং কোনো একটা কথা শোনানো কত কঠিন, এটা মানে এটা আমি আপনার সাথে একদম একমত। আমি আরেকটা সুপারিশের প্রসঙ্গে আসি, জনাব বদিউল আলম মজুমদার, যে দলের সদস্যদের চাঁদা ন্যূনতম ১০০ টাকা এবং কোনো ব্যক্তির কাছ থেকে অনুদান হিসাবে সর্বোচ্চ ৫০ লাখ টাকা নেওয়ার বিধান করা। এই যে সর্বোচ্চ ৫০ লাখ টাকা নেওয়ার বিধান করা বা সর্বনিম্ন ১০০ টাকা চাঁদার এটা বেঁধে দেওয়া, এইটা বিবেচনা করতে গিয়ে আপনাদের আসলে কি কি বিষয় আপনারা লক্ষ্য? আমাদের বিবেচনা হলো দলটা যাতে কারো যেন কুক্ষিগত না হয় এবং দলটাতে যেন আর্থিক স্বচ্ছতা নিশ্চিত হয়। এখন তো আমাদের রাজনীতিতে সবচেয়ে বড় সমস্যা হলো মনোনয়ন বাণিজ্য। কত টাকা, এটা অদৃশ্য ব্যয়, আমরা কেউ জানি না কত টাকা ব্যয় হয়, কত টাকার লেনদেন হয়। এবং এই জন্যই কিন্তু আমাদের সংসদ এবং ব্যবসায়ীদের করায়ত্ত। এই জন্যই আমাদের সংসদ সদস্যদের বিরুদ্ধে এত অভিযোগ। তো আমরা যে রাজনৈতিক দলগুলো গণতান্ত্রিক হইতে হবে, একই সাথে আর্থিকভাবে স্বচ্ছ হইতে হবে। এবং এটা ৫০ লাখ টাকা হইতে পারে, এটা ৩০ লাখ টাকা হইতে পারে, কিংবা আরো বেশি হইতে পারে। কিন্তু দলটা যেন কারো কুক্ষিগত না হয় এবং একই সাথে যেই অর্থই লেনদেন হয় এটা যেন ব্যাংকিং চ্যানেলে হয় এবং এটা যেন স্বচ্ছতার ভিত্তিতে ব্যয় হয় এবং এগুলো যেন তারা অডিটেড হিসাব নির্বাচন কমিশনে জমা দেয় এবং এগুলো যেন নির্বাচন কমিশনের নিরীক্ষণের সুযোগ হয়। তো আমি বারবার করে বলছি, এটা দল যদি গণতান্ত্রিক না হয়, দল যদি স্বচ্ছ না হয়, দল যদি দায়বদ্ধ না হয় এবং দল যদি সিন্ডিকেটের মতো আচরণ করে, যেটা অতীতে করেছে, তাহলে কিন্তু আমাদের অতীতের যে ইতিহাসের পুনরাবৃত্তি ঘটবে, আমরা কেউ চাই না। এইটা কি আপনি চান যে শুধু মানে নিরীক্ষা বিভাগে এটা নিরীক্ষা করতে পারুক, নাকি পাবলিক ডকুমেন্ট হিসেবে এটা থেকে যাক, যে আমিও ওয়েবসাইটে দেখতে পাবো যে কে ৫০ লাখ টাকা চাঁদা বিএনপি বা জামাতকে বা আওয়ামী লীগকে দিল? আপনার এবং আপনার দর্শকদের জন্য আমি একটা তথ্য দিতে চাই। এই নির্বাচন কমিশনের রাজনৈতিক দলের হিসাব নিকাশ, অডিটেড হিসাব নিকাশ জমা দিতে হয় নির্বাচন কমিশনে। বহু বছর আগে আমি এই সকল হিসাব নিকাশের তথ্য চেয়েছিলাম, নির্বাচন কমিশন আমাকে দিতে ব্যর্থ হয়েছে, তারা দেয় নাই, এগুলো বলেছে গোপন। আমি তথ্য কমিশনে গিয়েছি, তথ্য কমিশনও দেয় নাই, এগুলো গোপন তথ্য। শেষ পর্যন্ত আমি আদালতে গিয়েছিলাম
এবং আদালতে রায় হয়েছে যে যে কোনো তথ্য যে যে কর্তৃপক্ষ, ওই যে তথ্য অধিকার আইনি কর্তৃপক্ষ মানে এই যে নির্বাচন কমিশনের মতো সরকারি অফিসগুলো এবং সরকারি কর্তৃপক্ষ, সরকারি প্রতিষ্ঠানগুলো, তাদের কাছে যেই তথ্য আছে সেগুলো পাবলিক ইনফরমেশন সাবজেক্ট টু ডিসক্লোজার। তো এগুলো তারা দিতে বাধ্য এবং যে কোনো ব্যক্তি এই তথ্য পেতে পারে। সো এগুলো অবশ্যই এই যে পাবলিক হতে হবে। ওকে, তার মানে হচ্ছে যে আপনি তহবিল ব্যবস্থাপনায়, দলের তহবিল ব্যবস্থাপনায় মানে এখন স্বচ্ছতা নিশ্চিত করতে এটা যাতে একদম একটা ওপেন, বইটা যাতে ওপেন থাকে, নিরীক্ষিত আয় ও ব্যয়ের হিসাব, এটা একদমই আপনারা এটা বলতেছেন। ইন্টারেস্টিং, আপনারা সুপারিশ করতেছেন যে দলের সংসদ নির্বাচনে দলীয় মনোনয়নের জন্য দলের 3 বছরের সদস্য পদ থাকা বাধ্যতামূলক করা। এখন যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আগামীকাল অথবা আমি আগামীকাল কোনো রাজনৈতিক দল প্রতিষ্ঠা করি, তাহলে আমাদের ক্ষেত্রে কি হবে? যাদের দল 3 বছর ছিল না, অবশ্যই তাদের তো আর ওই 3 বছরের বাধ্যবাধকতা প্রযোজ্য হবে না। যারা নতুন দল তারা সেই বাধ্যবাধকতার আওতায় আসবে না, নতুন দল বাধ্যবাধকতা আসবে না। আপনারা একদম স্পেসিফিকলি বলতেছেন যে দলের লেজুর ভিত্তিক ছাত্র, শিক্ষক, শ্রমিক সংগঠন, ভাতৃপুত্রী বা যে কোনো নামেই হোক না কেন না থাকার বিধান করা, এবং এটার আরেকটা আছে যে যে কোনো নামেই হোক না কেন বিদেশে শাখা না থাকার বিধান করা। এই দুইটাই যদি একটু বলেন যে এটা কেন ক্ষতিকর, মানে ছাত্র, শিক্ষক, শ্রমিক সংগঠন কি ঘোষণা দিয়ে শ্রমিক লীগ শ্রমিক দল করবে না, মানে ছাত্রদের লীগ ছাত্র দল করবে না? ওকে, আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি। আমি নিজে ছাত্র রাজনীতি করেছি। আমি 69-এর গণ আন্দোলনের সময় আমার সামান্য একটি ভূমিকা ছিল। আমি তখনকার ইকবাল হল, এখনকার জহুরুল হলে আমি সাধারণ সম্পাদক ছিলাম। 69-এর গণ আন্দোলন পরিচালিত হয়েছে সেই হল থেকে। তা আমার বাস্তব অভিজ্ঞতা আছে। সেই সময় এক ধরনের ছাত্র রাজনীতি ছিল এবং আমি ব্যক্তিগতভাবে সেই ছাত্র রাজনীতির পক্ষে। কিন্তু লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি, এটা ছাত্র রাজনীতি নয়, এটা হলো ছাত্রদেরকে ব্যবহারের রাজনীতি, ছাত্রদেরকে লাঠিয়াল হিসেবে ব্যবহারের রাজনীতি। এবং এই জন্যেই এই যে বিশ্ববিদ্যালয় সম্পর্কে, পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পর্কে যে সকল অভিযোগ, আমরা এগুলোকে সন্ত্রাসের আখড়ায় পরিণত করেছি। এবং এটা আমাদের এই শিক্ষার মান, শিক্ষকদের রাজনীতি, ছাত্রদের রাজনীতি, এগুলো শিক্ষার মানে ধস নামার একটা বিরাট ভূমিকা পালন করেছে। এই ধরেন আপনি যে দেশে আছেন সেই দেশের সেই সব এই যে টেকনোলজি কোম্পানি, এগুলো আমাদের প্রতিবেশী দেশের আইআইটিতে পড়া। আমাদের একটা আইআইটি আছে, আমাদের এরকম কোনো একটা প্রতিষ্ঠান আছে? কোনো একটা প্রতিষ্ঠান নাই। কারণ আমরা এই প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছি আমাদের দলীয় স্বার্থে, ব্যক্তি স্বার্থে, এবং যার ফলে আমাদের সেই রকম শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠতে পারে নাই। এবং তাই যে ছাত্রের কাজ হলো, প্রত্যেকের দায়িত্ব থাকে। ছাত্রদের দায়িত্ব হলো লেখাপড়া করা, ভবিষ্যতের জন্য প্রস্তুত হওয়া। এবং হ্যাঁ, দেশের ক্রান্তি লগ্নে তারাও নাগরিক হিসেবে তারাও তাদের ভূমিকা পালন করবে। কিন্তু ছাত্রদের মূল দায়িত্ব, কর্তব্য হলো তাদের যে সর্বোচ্চ বিকাশ, মেধা, সৃজনশীলতা, নেতৃত্ব, সবকিছু সর্বোচ্চ বিকাশ। রাজনীতির দায়িত্ব হলো রাজনীতিবিদ, তারা ছাত্রদের মধ্যে যদি কেউ রাজনীতি করতে চায় তারা রাজনৈতিক দলের অংশ হোক, কিন্তু লেজুর ভিত্তিক বিশ্ববিদ্যালয়গুলোকে সন্ত্রাসের আখড়ায় পরিণত করা। এবং বাই দি ওয়ে যেই সকল রাজনীতি হচ্ছে ছাত্র রাজনীতির নামে, সেগুলো কিন্তু দণ্ডবিধিতে দণ্ডযোগ্য অপরাধ। এবং এই আইন যদি প্রয়োগ করা হইতো বহু লোক জেলে থাকতো। আর যেই নৈরাজ্যমূলক ব্যবস্থা বিশ্ববিদ্যালয়ে বিরাজ করছিল, এবং এটা তো কল্পনাও করা যায় না, আমাদের সময় আমরা কল্পনাও করতে পারি নাই। আর এই যে আরেকটা কারণ, এই যে ছাত্রদের এই যে বিস্ফোরণ, ছাত্রদের যে এই যে দলে দলে নেমে আসা, কারণ ছাত্রদের কোনো প্রতিকারের জায়গা ছিল না। শিক্ষকদের রাজনীতি, শিক্ষকদের দলবাজি, এগুলো কিন্তু এই যে একটা বিষময় পরিস্থিতি সৃষ্টি করেছে। এটা কোনো মুক্তবুদ্ধির চিন্তা, আপনি তো পশ্চিমা বিশ্ববিদ্যালয়ে, আমি পশ্চিমা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছি, পড়িয়েছি, যে মুক্তবুদ্ধির চিন্তা, এই যে স্বাধীনভাবে ভাবা, তার কোনো সুযোগ নেই। তাই আমাদের এই আপনি আরেকটা জিনিস দেখবেন, আমি আরেকটা কথা বলে শেষ করি। আমি অনেকগুলো জনমত জরিপ দেখেছি, প্রায় অধিকাংশ 90% বেশি মানুষ এই লেজুর ভিত্তির ছাত্র রাজনীতি তারা বন্ধ করার পক্ষে। আর বিদেশি শাখা,
দেখেন কোনো আমি একটু বিদেশি শাখা আসার আগে জনাব মজুমদার একটা প্রশ্ন করতে চাই যে ধরেন আপনাদের সুপারিশটা নেওয়া হইলো, তো সুপারিশটা যদি নেওয়া হয় তাহলে ছাত্রলীগ তো বটেই, অলরেডি নিষিদ্ধ দল, তাহলে কি এই ফর্মুলায় ছাত্র দল এবং ছাত্র শিবিরও কি বাদ পড়ে, মানে লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন হিসাবে? তারা যদি লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন হিসাবে তারা আচরণ করতে চায় তাহলে তারাও এর আওতায় আসবে। মানে এটা কে ডিফাইন করবে, মানে তারা লেজুর ভিত্তিক? কারণ ছাত্র দলের নির্বাচন কমিশন, মানে এইটার ক্ষেত্রে কি মানে আমরা কেমনে বুঝবো, মানে যে ছাত্র দল তো বেগম জিয়ার নামেই স্লোগান দিবে বা দেয়, এটা দিলেই কি বাদ হয়ে যাবে না? মানে লেজুর ভিত্তিক কেমনে বোঝা যাবে? যেমন লেজুর যদি বলে আমরা লেজুর না, তাহলে কি হবে? লেজুর শুনেন, এই বিধানটা যে আরপিওতে অন্তর্ভুক্ত হয়েছে 2008-এ, রাইট? 2008-এ যখন অন্তর্ভুক্ত হয় তখন কিন্তু রাজনৈতিক দলের সাথে মত বিনিময়ের ভিত্তিতে যে নির্বাচন কমিশনের একটা এই যে ছিল যে সংস্কার প্রস্তাব ছিল, ওগুলোর ভিত্তিতে তারা রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে মত বিনিময় করে তারা ঐক্যমতের ভিত্তিতে এগুলো ঢুকিয়েছিল আরপিওতে। কিন্তু রাজনৈতিক দলগুলো দুর্ভাগ্যগ্রস্ত মানে নাই। আই থিঙ্ক আমরা কি আমাদের বিশ্ববিদ্যালয় অঙ্গগুলোকে যুদ্ধক্ষেত্রে পরিণত করতে চাই? তো আমার মনে হয় নির্বাচন কমিশন জনাব বদিউল আলম মজুমদার, মানে তো নাই। আমরা কিন্তু এই 15 বছরে ছাত্রলীগকে বিশেষ অ্যাসাইনমেন্ট পাইতে দেখছি, অ্যাসাইনমেন্ট তারা পালন করছে। সেই সব অ্যাসাইনমেন্ট কিন্তু আবার রাজনৈতিক নেতৃবৃন্দ, তারা ওই সময় প্রধানমন্ত্রীর চেয়ারে বা মন্ত্রিত্বের চেয়ারে তারা দিয়ে দিছে যে আমার ছাত্রলীগই যথেষ্ট, ছাত্রলীগের হুঙ্কার দিলে ভাইসা যাবে। তো সো এটা তো নির্বাচন কমিশন কেমনে এটা ঠিক করবে? এটা একটু এটারই অবসান ঘটানো দরকার। ব্যাপক জনমত আছে এবং নির্বাচন কমিশন তো এই দায়িত্ব পালন করার জন্য সেখানে তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। অতএব তাদের বিবেক বুদ্ধি বিবেচনা খরচ করে তারা সিদ্ধান্ত নিতে হবে এবং যে আইন প্রয়োগ সঠিকভাবে করতে হবে। অতীতে তা করে নাই বলেই তো আমাদের এই দুরবস্থা। মানে যদি মানে আমার বোঝার জন্য, যে কারণ আপনি তো শিক্ষকও বটে আমাদের অনেকেরই, তো স্যার ধরেন বর্তমান পরিস্থিতিতে আপনি যদি নির্বাচন কমিশনের সিদ্ধান্ত আপনার উপর দেয়া বর্তাইতো, তাহলে কি এখন ছাত্রদল বা ছাত্র শিবির যা করতেছে সেইটা কি তারা 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 এই যে এই শাস্তি পাওয়ার মতো কাজ করতেছে কিনা সেইটা যদি আমরা একটু বলি? কারণ বিধানটা কি এটা স্পষ্ট না এখনো, যে মানে তাদের কি আসলে নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না, না কি করা হবে? এখন অতীতে যা ঘটেছে এই বিধানটা তো কার্যকর ছিল না। ভবিষ্যতে এই বিধানটা যখন কার্যকর হবে তখন তারা কিরকম আচরণ করে তার উপর নির্ভর করে এটার প্রয়োগ হবে কি হবে না। তো আমাদেরকে তাদেরকে সুযোগ দিতে হবে তারা তাদের লেজুর ভিত্তির রাজনীতিতে যেন তারা নিজেদেরকে জড়িত না করে। ওকে স্যার, বিদেশি শাখা না থাকার বিধানটা নিয়ে একটু বলতে চাইছিলেন, ওইটা একটু বলবেন কিনা, যে রাজনৈতিক দলগুলির বিদেশি শাখা না থাকা? বিদেশি শাখা আমার যদ্দূর জানি যে এটা এখনো নাই, মানে এটা তো আসলে মানে এটা তো নির্বাচন কমিশনের দলের তো বিদেশি শাখা থাকতেই পারে না। আছে তো, আমি নিউ ইয়র্কেই 10টা দেখি, কেন দেখি জানি না, জার্মানিতেও দেখছি 10-12টা। না, চিন্তা করে দেখ, প্রত্যেকটা কাজের তো একটা এই যে ইতিবাচক আমরা ফলাফল পাওয়া উচিত আমাদের। তো এই বিদেশি শাখাগুলো আমাদের এই বাংলাদেশ নামক রাষ্ট্রের কি উপকারে আসে? কোনো উপকারে আসে? বরং আমাদের রাষ্ট্রের ব্যাপক ওই যে দুর্নাম হয়। আমাদের ওই যে বাংলাদেশিরা যেইভাবে যে কোনো রাজনৈতিক নেতা যদি যায়, যেইভাবে তারা এই যে তার বিরুদ্ধে স্লোগান দেয়, পক্ষে স্লোগান দেয় এবং যেরকম মারামারি করে, এবং আমার তো মনে হয় না, আমি তো মার্কিন যুক্তরাষ্ট্রে বহু বছর ছিলাম, আমি এরকম কোনো দেশের নাগরিকদের করতে দেখি। কিন্তু জনাব মজুমদার, যদি ধরেন দলটা না থাকলো, নিউ ইয়র্ক আওয়ামী লীগ বা নিউ জার্সি বিএনপি, এই দল যদি না থাকলো, বা সর্ব ইউরোপীয় আওয়ামী লীগ, এগুলি যদি না থাকলো, তাহলে কি আর এইসব স্লোগান দিবে না? দিবে তো মনে হয় নাকি? না, আমার মনে হয় না। আমার মনে হয় তাদের আচরণ
আচরণ বদলাবে। আচ্ছা। কারণ তারা ওই দলের সাথে থাকলে অনেক রকম, সে আমাদের একটা বড় সমস্যা হলো ফায়দা দেওয়ার রাজনীতি। রাজনীতিতে যুক্ত হয় কিছু পাওয়ার জন্য, কোনো নীতি আদর্শের জন্য নয়। তো এই যে যারা এই সকল শাখায় সাথে যুক্ত হয়, এই সকল কাজে সক্রিয় হয়, তারা বিভিন্ন রকম সুযোগ সুবিধা পায়। তারা কিন্তু মানুষকে ব্যবহার করে কতগুলো এই যে স্লোগানের ভিত্তিতে, সিম্বল আর স্লোগানের ভিত্তিতে। তা আমার মনে হয় যদি এই শাখাগুলো বিলুপ্ত হয় এবং এই ফায়দার রাজনীতি যদি বন্ধ হয়, তাহলে এগুলোরও আর কোনো, এর থেকে তারা কোনো সুফল পাবে না, তার ব্যক্তিরা এখন সুফল পায়। ওকে, জনাব বদিউল আলম মজুমদার, আমরা দর্শকদের কাছে একটা প্রশ্ন রেখেছিলাম যে বয়স 25 থেকে কমিয়ে 21 বছরে এমপি হওয়ার সুযোগ দেওয়ার পক্ষে সংবিধান সংস্কার কমিশন এই সুপারিশ সমর্থন করেন কিনা। শতকরা 45% এই সুপারিশ সমর্থন করেছেন, সুপারিশ সমর্থন করেন নাই শতকরা 55%। একদিন এই পোল ওপেন ছিল, 58,000 দর্শক ভোট দিয়েছেন। এটা একটা। জনাব বদিউল আলম মজুমদার, আমাদের আরও কিছু প্রশ্ন রয়েছে, তো সেই প্রশ্নের মধ্যে আমরা যেহেতু আপনাকে নানা কারণে সংবিধান এবং আইন এবং নির্বাচন কমিশনের বিভিন্ন বিষয়গুলি সে বিশেষজ্ঞ হিসেবে পেয়েছি, সেই যে সংস্কার কমিশন নিয়েও আমরা একটু, অন্য সংস্কার কমিশন নিয়েও আমরা আপনাকে একটু প্রশ্ন করতে চাই বা আপনার মতামত একটু শুনতে চাই। প্রথমে আমি যেটি জানতে চাইবো যে সংস্কার করার জন্য 4 কমিশন যে সুপারিশমালা সরকারকে দিয়েছে, যেখানে গণতন্ত্রকে আমরা বলতে পারি প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য, প্রশাসনকে নিরপেক্ষ করার জন্য, জবাবদিহি নিশ্চিত করার জন্য অনেক সুপারিশ করেছে, কিন্তু এই সুপারিশগুলি কি গত 54 বছরের সমস্যার আলোকে নেওয়া হয়েছে, নাকি এই সমস্যাগুলি চিহ্নিত করার ক্ষেত্রে, কারণ নানা ধরনের সমস্যা আমাদের রয়েছে, সমস্যা চিহ্নিত করার ক্ষেত্রে শুধু জুলাই আগস্ট বা শেখ হাসিনার 15 বছরের সরকারের বিভিন্ন দুষ্কর্মকেই আসলে মাথায় বেশি রাখা হয়েছে? কারণ আপনার তো মনে আছেই, মানে যে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকা সত্ত্বেও বাংলাদেশে, মানে এই যেটাকে আমরা 111 বলি, এরকম একটা ঘটনা বাংলাদেশে ঘটছিল। বাংলাদেশে সেনাপ্রধানদের রাষ্ট্রপতি হওয়ার ইতিহাস আছে, তাদের রাজনৈতিক দল করার ইতিহাস আছে। তো এই সবগুলি কি বিবেচনায় রাখা হয়েছিল, নাকি এই শুধু আওয়ামী লীগের শাসনামলটাই